আসসালামু আলাইকুম। সবাইকে জেনেসিস আউটলুকের পক্ষ থেকে স্বাগতম। আজকে যে টপিক আমাদের এন্ডোক্রাইনোলজির একটা ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে আপডেট ম্যানেজমেন্ট। যে কোনো পরীক্ষায় স্যারদের একটা ফেসিনেশন থাকে যে নতুন ড্রাগের নাম আসছে, সেই ড্রাগটা একটা এমসিকিউ এসবি দেওয়ার জন্য, অথবা আপনি কোনো একটা রিটেন পরীক্ষা দিবেন, পেজে মিড টার্ম আর ফাইনাল পার্ট, সেখানে কিন্তু দিয়ে থাকে। কারণ এন্ডোক্রাইনোলজি এটা সাবজেক্ট ইজ এ ডাইনামিক সাবজেক্ট, অলওয়েজ ইজ চেঞ্জিং হয়, এবং নতুন আপডেটেড ইনফরমেশন, নতুন ইনফরমেশন, নতুন ম্যানেজমেন্ট সেগুলো চলে আসে। সো আজকে যে আপডেট নিয়ে আমি আপনার সাথে আছি, আমরা একটু সাদ্দাম। আমি বর্তমানে ফেসবিতে আছি, বিএমএ তে, আহ সে এন্ডোক্রাইনোলজিতে। সেই হিসেবে আজকে আপনাদের এই মূল বেসিকটা হচ্ছে যে আমাদের 2026 সালে ডায়াবেটিস অ্যান্ড এন্ডোক্রাইনোলজির যে স্পেশাল ম্যানেজমেন্ট প্লাস হচ্ছে নতুন যে ইনফরমেশন গুলো আসছে সেগুলো শেয়ার করা। সো আই হোপ যে আপনারা যারা আমার সাথে যুক্ত আছেন অনলাইনে, স্পেশালি জুমে অ্যান্ড ফেসবুকে, আপনাদের ইন ফিউচার স্পেশালি হচ্ছে আপনার ওয়ার্ড ম্যানেজমেন্ট রাউন্ড দিতে যাবেন, একটা স্যার কোশ্চেন করতে পারে এরকম কিছু, যে এরকম নতুন কিছু শুনছো কিনা, আর আপনার পরীক্ষায় চলে আসবে এই কোশ্চেনটা। সো আই গেস যে সবাই লেকচার থেকে উপকৃত হবে ইনশাল্লাহ। আর আমরা আউটলায়ার থেকে কাজ করি, এমআরসিপি জেনেসিস। এমআরসিপি আউটলায়ার হচ্ছে আমাদের এমআরসিপির যে সাপোর্টটা, যেটা আপনারা জানেন সবাই, ইট ইস দ্য ফরেন ডিগ্রি, এবং বেসিক্যালি হচ্ছে এই ডিগ্রিটা ইউকে থেকে দেওয়া হয়। সেই ইন্টারন্যাশনাল ডিগ্রিটা নিয়ে আমরা কাজ করি। সো এই পারপাসে আপনাদের এই ফ্রি সেশন নেওয়া, যে আপনারা এই আপডেট ম্যানেজমেন্ট জানলেন প্লাস আমাদের যুক্ত হলেন। সো আমরা শুরু করতে পারি। তো ডায়াবেটিস এর মেজর যে আপডেট আসছে, হ্যাঁ, আগে আগে বলা তো টাইপ 1 ডায়াবেটিস এর কোনো চিকিৎসা নাই, মানে প্রিভেন্টিভ থেরাপি নেই। হ্যাঁ, তো টাইপ 1 ডায়াবেটিস চিকিৎসা হচ্ছে, আগে বলা হতো কোনো চিকিৎসা নেই, বাচ্চাদের হয়, এবং এটা হচ্ছে ট্রিটমেন্ট লাইফ লং ইনসুলিন। এখন নতুন গাইডলাইন যেটা আসছে, টাইপ 1 ডায়াবেটিস চিকিৎসা ইনসুলিন ছাড়া নতুন চিকিৎসা আসছে। তাছাড়া ডিজিজটাকে হোল্ড করার জন্য, প্রিভেন্ট করার জন্য সাম সর্ট অফ টাইম আমাদের হাতে ট্রিটমেন্ট আসছে। তো এই ট্রিটমেন্টটা বেসিক্যালি এডিএ রিকমেন্ডেশন 2024 সালের যে গাইডলাইন আছে সেখানে বলছে 8 ইয়ার্স। বাট দেন এই মে থেকে এই নতুন ট্রিটমেন্টটা আসছে মোর দেন 1 ইয়ার। রিপিটলি সুইফট হচ্ছে কেন? কারণ গ্রোয়িং বার্ডেন ডিজিজ অফ টাইপ 1 ডায়াবেটিস বাচ্চাদের হচ্ছে, সেটা যদি আমি কিছু পরিমাণও ডিলে করতে পারি প্যাথোফিজিওলজিটাকে, তাহলে ওই সময়টা বাচ্চাদের ভালো থাকে এবং কমপ্লিকেশন ডিলেট হয়। তো আগে ছিল 8 বছর, সে চেঞ্জ করে নিয়ে এসে 1 ইয়ার। এখানে বলা আছে স্টেজ 2 টাইপ 1 ডিম, অনেকের কাছে টার্মটা একেবারে নতুন। ডায়াবেটিস টাইপ 1 এর তিনটা স্টেজ আছে বেসিক্যালি। টাইপ 1 স্টেজের মধ্যে স্টেজ 1, 2, 3। ওকে, এই তিনটা স্টেজের মধ্যে আমরা বলি যে স্টেজ 1 যাদের তাদের টাইপ 1 হয়, যাদের অটোইমিউনিটি অ্যাটাক হওয়ার পসিবিলিটি থাকে, যাদের অটোইমিউনি বেসিসিটি আমরা জানি সবাই, জেনেটিক লোকাই, যাদের জেনেটিক্যালি সাসেপ্টিবল, যাদের ডিআর 4, একটা কোশ্চেন আসে, হ্যাঁ, ডিআর 4 লোকাই এইচএল মিউটেশন থাকে, তাদের ক্ষেত্রে চান্স বেশি থাকে, তাদের রিমাটয়েড আর্থ্রাইটিস চান্স বেশি থাকে। ডিআর 4, ডিআর 3 বেসিক্যালি এই পেশেন্ট গুলো টাইপ 1 ডায়াবেটিস হয়। তো যাদের জেনেটিক সাসেপ্টিবল থাকে প্লাস ইনভারমেন্টাল ফ্যাক্টর, যেমন হচ্ছে আপনার আর্লি এজ ইনফান্সিতে আপনার ব্রেস্ট ফিডিং বাদ দিয়ে শুধু আপনি যদি গরুর দুধ খাওয়ান, বোভাইন মিল্ক, অর ইনফেকশন, স্পেশালি মামস ভাইরাস, কক্সিকি ভাইরাস, এই ইনফেকশন পরে টাইপ 1 হওয়ার সম্ভাবনা। এবং ইনিশিয়ালি যে স্টেজ 1 সেটা কিন্তু বেসিক্যালি অ্যাসিম্পটোমেটিক, সেখানের মধ্যে নো ফিচার অফ হার্ট ডায়াবেটিস মেলাইটাস, শুধু সেখানে অ্যান্টিবডি পজিটিভ পাওয়া যায়। অ্যান্টিবডি কি জিনিস? এটা হচ্ছে অটো অ্যান্টিবডি। এই অ্যান্টিবডি কয়টা আছে বডিতে? তো 4টে অ্যান্টিবডি আছে ডায়াবেটিস এগেইনস্ট। হ্যাঁ, মোর দেন 2 আমরা বলি সিগনিফিকেন্ট পজিটিভ অ্যান্টিবডি। হ্যাঁ, ঠিক আছে। তো সেক্ষেত্রে অ্যান্টিবডি গুলো যদি আমরা চিন্তা করি, একটা হচ্ছে আপনার জিন ট্রান্সপোর্টার অ্যান্টিবডি, একটা হচ্ছে গ্যার 65, গ্লুটামেট ট্রান্সপোর্টার 65 অ্যান্টিবডি, আইলেটস অ্যান্টিবডি, ইনসুলিন অটো অ্যান্টিবডি। সো আমাদের এই 4টে অ্যান্টিবডি আছে, কোনো দুইটা থাকলে আমরা বলবো পেশেন্ট ডেভেলপ রিপিটলি টাইপ 1 ডায়াবেটিস। স্টেজ 1 এ নো ট্রিটমেন্ট, জাস্ট ফলো আপ করবেন যাদের মোর দেন অ্যান্টিবডি। আর স্টেজ 2 স্পেশালি যেটা, এখানে যে অ্যান্টিবডি প্লাস ডিসগ্লাইসিমিয়া। ডিসগ্লাইসিমিয়া মানে হচ্ছে যে পেশেন্টের ব্লাড সুগার লেভেল ডায়াবেটিস না, বাট প্রি ডায়াবেটিস লেভেলে আছে। যেমন এক্সাম্পল কি, একটা পেশেন্টের ব্লাড সুগার ফাস্টিং 5.7 এর বেশি আছে,
6.9 এর মধ্যে আছে, এটা বলা হয় IFG। অর্থাৎ পোস্ট প্র্যান্ডিয়াল 7.8 থেকে আপ টু 11, এটা হচ্ছে আমরা ধরবো IGT। অথবা A1C লেভেল আমরা যদি চিন্তা করি, এটা হচ্ছে 5.6, এটা হলো 5.7 থেকে 6.4, এটা হচ্ছে আমাদের দিস গ্লাইসেমিক লেভেল। এটা বলা হয় IFG IGT অর প্রি ডায়াবেটিস, সিম্পলি জিনিসটাকে। সো স্টেজ 2 এটা হচ্ছে অন্টিবডি প্লাস হচ্ছে আমাদের ডিসগ্লাইসেমিয়া থাকলে সেই পেশেন্ট গুলা যাদের বাচ্চাদের বয়স 1 এর অ্যাভাব, সবাইকে ট্রিটমেন্ট দিব আমরা কি ড্রাগের নাম টেপিলিজুমাব। যদি আপনার পরীক্ষায় শর্টন আসে যে নিউয়ার শর্টন টেপিলিজুমাব, আপনি কিন্তু এই কথাগুলো লিখতে পারবেন। অথবা আপনার MCQ SB তে আসলো যে নিউয়ার এজেন্ট দ্যাট ইউজ টু প্রিভেন্ট টাইপ 1 ডায়াবেটিস মেলিটাস, নাম কি হবে টেপিলিজুমাব। সো এই জিনিসটা আপনার মাথায় রাখতে হবে। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট ফর MRCP as well as FCPS। তো এটা আমার সম্মুখীন টেপিলিজুমাব ইজ এ মনোক্লোনাল অ্যান্টিবডি, রাইট? FDA অ্যাপ্রুভ করা হয়েছে ফর টাইপ 1 ডায়াবেটিস মেলিটাস। কাদের? যদি স্টেজ 2 টাইপ 1 ডায়াবেটিস তাদেরকে ইউজ করা হয়েছে। ওকে, এটা কিভাবে ইউজ করি? এটা হচ্ছে আপনার ডেইলি ইউজ করা হয়, টোটাল 2 সপ্তাহ একটা ডিউরেশন। মানে অ্যান্টিবায়োটিকের মধ্যে কি আমরা অ্যান্টিবায়োটিক না 7 দিন 14 দিন কোর্স, এটা হচ্ছে 14 ডেজ এর টোটাল ডিউরেশন। এবং এটা দিতে হয়, একটা ডোজ দিতে হয়। সো সেক্ষেত্রে আমাদের দিতে পারি। তো সেকেন্ড ডে আমাদের এই সম্বন্ধে মোটামুটি আপডেট, মানে এখান থেকে আসলে টেপ্লিজুমাব আমাদের নতুন অ্যান্টিবডি, মনোক্লোনাল অ্যান্টিবডি ইউজ ফর টাইপ 1 ডায়াবেটিস মেলিটাস টু প্রিভেন্ট দ্য টাইপ 1 ডায়াবেটিস মেলিটাস। সিম্পল জিনিসটা প্রিভেন্ট করবো কিন্তু, বাট ট্রিটমেন্ট কিন্তু দেওয়া যাবে না, এটা জাস্ট ডিজিজ প্রগ্রেশনটা হোল্ড করার জন্য। যেমন সিকিউরিটি আমরা ইউজ করি এস ইনভিটোর, এজিলিটি ইনভিটোর টু প্রোগ্রেস হোল্ড করার জন্য ইউজ করি আমরা, সিমিলার এখানের মধ্যে। ওকে, এখন আমাদের নেক্সট ইম্পর্টেন্ট। সো এই দিস ইনক্লুডে আর আইএলটিএস ইন্ডিপেন্ডেন্ট চ্যাপ্টার নাম পড়েছি আমরা সবাই জানি। সো এই জিনিসটা কিন্তু জানতে হবে, পরীক্ষার জন্য টু মাচ ইম্পর্টেন্ট। নিউ টপিকস টেপিলিজুমাব নিয়ে অনেক কোশ্চেন আসে, সো এটা কিন্তু মোটামুটি সবাই জানতে হবে। ওকে, সো আমাদের নেক্সট স্লাইডে যে এখন টাইপ 1 ডায়াবেটিস চিকিৎসা কি আমরা সবাই জানি, একটা হচ্ছে লাইফস্টাইল মডিফিকেশন, আর লাইফস্টাইল মডিফিকেশন, ডায়াবেটিস স্ট্রাকচারাল মেডিকেল এডুকেশন, আর হচ্ছে ফুড হ্যাবিট। হ্যাঁ, লাইফস্টাইল দুটো পার্ট হচ্ছে এক্সারসাইজ আর হচ্ছে ডায়েট। হ্যাঁ, ডায়েট। তো এই জিনিসগুলো এডুকেশন কিন্তু খুব ইম্পর্টেন্ট পার্ট। আপনি যদি একটা রোগীকে ডায়াবেটিস চিকিৎসা করেন, তাকে যদি আপনি এডুকেশন না দেন রিগার্ডিং ডিজিজ ম্যানেজমেন্ট, এই ডায়াবেটিস কিন্তু কন্ট্রোল করতে পারবেন না। কারণ ডায়াবেটিসটা হচ্ছে কন্ট্রোল হচ্ছে পেশেন্ট উপর ডিপেন্ড করে, আপনার উপরে না। আপনি বলবেন একটা রোগী করবেন একটা। সো কখনোই ডায়াবেটিস রোগীদেরকে শেয়ার ডিসিশন মেকিং, অলওয়েজ শেয়ার ডিসিশন মেকিং। আপনি নিজে ট্রিটমেন্ট দিলেন, খাই দিলেন, রোগী উল্টোটা খাইলো, তো একদিন খাচ্ছে দুদিন দিচ্ছে, কোন দিন আর কোনটা হবে না। তো ডায়াবেটিস বলতে হবে চিকিৎসার লোকটা আপনার, চিকিৎসা আপনি করতে হবে, আমি আপনার সুপারভাইজার। সো আপনি যত ভালো রাখবেন, কন্ট্রোল থাকবে, তত আপনি ভালো থাকবেন। সো দিস ইজ ইম্পর্টেন্ট থিং। এখন আগের যে ট্রিটমেন্ট ছিল অনলাইন ইনসুলিন, বর্তমানে নতুন আপডেট আসছে রিসেন্টলি যে GLP-1 অ্যাগোনিস্ট, হ্যাঁ, থেরাপি ফর টাইপ 1 ডায়াবেটিস এর জন্য ইউজ করা যেতে পারে। কেন? আচ্ছা, এটা এক্সপ্লেনেশন কি, এটা হচ্ছে আপনার ডায়াবেটিস রোগী টাইপ 1 বাচ্চাদের হয়, তাদের লাইফস্টাইল বলে ইরাটিক লাইফস্টাইল, মিনস যে তাদের আসলে লাইফস্টাইল ঠিক থাকে না, তাদের জন্য ফ্লেক্সিবল এওস কন্ট্রোল 7 থেকে 8%। হ্যাঁ, এখন বাচ্চা একটা স্কুলে যাবে, ক্লাস 4 5 পড়ে, সে তো ক্যান্টিনে খাবে, কোক কোক খাবে, চিপস খাবে, তাদের জন্য কি বাচ্চাগুলো অবেস হয়ে যায়। একদিকে ইনসুলিন নেয়, আবার সে খাওয়া দিয়েছে। তো বিমা যখন 25 এর উপরে থাকবে এটা কোন বাচ্চা, এজিএ রিকমেন্ড করে যে তাদের ক্ষেত্রে তুমি ইউজ করো GLP-1 অ্যাগনিস্ট। এটা সুবিধা কি? এটা বেসিক্যালি অ্যানোরেক্সিয়া করে, ওয়েট লস করে, কার্ডিও মেটাবলিক প্রোটেকশন, কার্ডিও মেটাবলিক কিডনি সিকেম, আমরা বলি সিকেম, কার্ডিও কিডনি মেটাবলিক প্রোটেকশন দেয়, প্লাস হচ্ছে MFLD ফ্যাটি লিভার ডিজিজ কমায়। সো ইজ ইম্পর্টেন্ট থিং যে এই কাজগুলো করে বেসিক্যালি GLP-1 অ্যাগনিস্ট থেরাপি। সো এই ওয়েট লস অলমোস্ট পেশেন্ট গুলার ওয়েট লস ভালোই কমে, পেশেন্ট গুলার ওয়েট লস হতে পারে 4.6 এভারেজ, এগুলো কমতে কমে। আলটিমেটলি ইনসুলিন যে রিকোয়ারমেন্টটা কমে যায়। একটা ড্রব্যাক হচ্ছে পেশেন্ট গুলার যেহেতু খাওয়া দাওয়ার রিলেটেড লাইফস্টাইল, তাদের হাইপোগ্লাইসেমিয়ার চান্স থাকে।
জিএলপির সাথে ইনসুলিন হাইপোগ্লাইসেমিক চান্স থাকে, এই জন্য ইনসুলিন ডোজ অবশ্যই কমাতে হবে। এই জন্য পেশেন্টরা ভয় করে ডিসকন্টিনিউশন করে। পেশেন্টকে খুব ভালো করে মোটিভ করতে হবে, ইট হ্যাজ লট অফ বেনিফিট, তোমার ইনসুলিন রিকমেন্ড কমে যাবে, ওয়েট কমবে। তো পেশেন্টকে বুঝে শুনে সে দিতে হবে, সেই জন্য সবাইকে দেওয়া যাবে না। এবং দিতে হলো কি, খুব বেশি দিন দেওয়া হবে যাওয়া হবে কিনা এরকম কোনো ডেটা নাই, শর্ট টার্ম বেনিফিট আছে এর মধ্যে, হ্যাঁ। So it is important thing যে এগুলো GLP-1 therapy used in type 1, তাহলে ইনফরমেশন দিলাম টেপ্লিজোমাব আর GLP-1 agonist. Another important information from new up to date, এটা হচ্ছে আমরা জানি ইনসুলিন স্প্রে আমরা নরমালি হচ্ছে ডেইলি বেসিসে, একটা হচ্ছে বেজাল, একটা হচ্ছে বোলাস। বেজালটা হচ্ছে 24 কভার করে, আর যেটা বোলাস সেটা কভার করে আমাদের আহ 6 to 8 আওয়ার বেসিক্যালি, হ্যাঁ, অর্থাৎ 4 to 6 আওয়ার, ডিপেন্ড করে ইনসুলিনের উপরে। এই যে কাভারেজটা, হ্যাঁ, এই কাভারেজটা যে হচ্ছে 24 আওয়ার কাভারেজ। তো বেজাল বোলাস ইনসুলিনের যে কাভারেজ, এই কাভারেজটা আমাদের পেশেন্ট 24 সাপ্লাই দিচ্ছে, কারণ ফিজিক্যাল ইনসুলিনটাকে একটা বেজাল বোলাস। নতুন কি কাজটা করলো, এই যে আইকোটেক ইনসুলিনটা আছে, আইকোটেক অথবা আইসোটেক যাই বলেন, আইকোটেক স্পেশালি ইনসুলিনটা। তো আইকোটেক ইনসুলিনটা হচ্ছে অনস উইকলি ইনসুলিন, এটা এফডিএ অ্যাপ্রুভ, এটা ইউজ করা হচ্ছে, বাংলাদেশে এখন আসে নাই বা চলে আসবে। বাট আপনাকে জানতে হবে অনস উইকলি ইঞ্জেকশন কোনটা, ইভেন আপনার বিশেষ দেবেন না সেও আসতে পারে যে অনস উইকলি ইঞ্জেকশন কোনটা, এটা হচ্ছে আইকোটেক, হ্যাঁ। ইনসুলিনটা এটার এটা যদি, এটার সুবিধা কি, এটা হচ্ছে কম্পারিজন করেছে যে ডেইলি বেজাল ইনসুলিনের সাথে এফিকাসি সেম, কোনো চেঞ্জ নাই পেশেন্টের এফিকাসিটার সাথে বেজাল ইনসুলিনের সাথে। সো এটা তাহলে 7 দিন একবার দিলে হয় পেশেন্ট খুশি যে 7 দিন একবার ইনসুলিন লাগাতে। সো দিস ইজ মোর ফ্লেক্সিবল টু দ্য পেশেন্টস, হ্যাঁ। সেই জন্য আমাদের কিন্তু এই ওষুধটা জানতে হবে আইকোটেক নিয়ে, ইটস ইম্পর্টেন্ট থিং। সো 3টে ইনফরমেশন ফ্রম দ্য টাইপ 1 ডায়াবেটিস, ঠিক আছে, আর ইনসুলিন নিয়ে একটা ইনফরমেশন। সো an important thing যে আগে গাইডলাইনে পেশেন্টের জিডিএম অর পেশেন্ট হ্যাজ টাইপ 1 ডায়াবেটিস, টাইপ 2 ডায়াবেটিস, সেখানে ব্লাড প্রেশার লেভেলটা ছিল ফ্লেক্সিবল ছিল, 110 থেকে 160 ছিল আপনার সিস্টোলিক, আর 190 থেকে 100 ছিল আপনার ডায়াস্টোলিক ব্লাড প্রেশার। বর্তমান গাইডলাইনে বলে ব্লাড প্রেশার লেভেলটা 135 এর নিচে রাখো সিস্টোলিকটা, ডায়াস্টোলিক 90 নিচে রাখো, হ্যাঁ, 80 কাছাকাছি রাখো। তো যখনই কোনো পেশেন্টের দেখুন ব্লাড প্রেশার লেভেল 140-90 হয়ে যায়, এই পেশেন্ট গুলোকে আমাদের কি করতে হবে বেসিক্যালি? আরে কি হসপিটাল, তো যখনই আমাদের ব্লাড প্রেশার লেভেল 140/90 উপর উঠে যায়, তো যখন আমাদের ব্লাড প্রেশার লেভেল 140/90 উপর উঠে যায়, তখন আমরা কি করব, পেশেন্ট ইউজ করবো কোনটা, বেসিক্যালি হচ্ছে আমাদের, আমরা ইউজ করবো যে পেশেন্টকে ড্রাগ ট্রিটমেন্ট ইন্টেন্সিভ করতে হবে অথবা শুরু করতে হবে। কারণ এই পেশেন্টগুলোর ট্রান্সফারটা বলে প্রি এক্লামশিয়া, so it's a very much complicated disease during pregnancy. That's why আমাদের কশাসলি হিসাবে আমাদেরকে ব্লাড প্রেশার 140/90 এর উপরে যখনই হবে তখন আমাদের ড্রাগ অফ চয়েস লিবিডোপা কার্বিডোপা, কারণ এই সিনভিটি আরবি দেওয়া যাবে না পেশেন্টগুলোকে, হ্যাঁ। আর আপনি যখনই পেশেন্টগুলোকে আপনার, সো ইটস ইম্পর্টেন্ট থিং, হ্যাঁ। আর হচ্ছে যে কাজটা করতে হবে, যে পেশেন্ট গুলোকে 12 সপ্তাহ পর থেকে আমাদের রুটিনলি ইকোস্প্রিন যে ট্যাবলেট পাওয়া যায় সেটা আপনাকে দিতে হবে। ইকোস্প্রিন দেওয়ার নিয়ম হচ্ছে যে 100 থেকে 150 মিলিগ্রাম পার ডে, আমাদের 75 মিলিগ্রাম আছে, 81 মিলিগ্রাম আছে। তো সেই হিসেবে আপনার ডোজ আপনার দিতে হবে, আপ টু 6 উইক পর্যন্ত দিতে হবে। কারণ এই ইকোস্প্রিন দিলে আপনার একলামশিয়া প্রেগনেন্সিটা কি একটু পরিমাণ কমে যায়। তখন ম্যাগনেসিয়াম সাপ্লিমেন্টেশন, ইকোস্প্রিন, ক্যালসিয়াম, মাইক্রোনিউট্রিয়েন্ট সবগুলো কিছু ইম্পর্টেন্ট। এখন ইন্টারেস্টিং হচ্ছে যে আমাদের দেশে, বর্তমান দেশে না, ওয়ার্ল্ড ওয়াইড যে ড্রাগটা জিএলপি অ্যাগোনিস্ট আর জিএলপি অ্যাগোনিস্ট, এই ড্রাগ গুলো হচ্ছে কি সেমাগ্লোটাইড, টিরজাপেটাইড, হ্যাঁ, এই ড্রাগ গুলো খুব বেশি ইউজ করা হচ্ছে। ইউজ করা হচ্ছে যে বিষয় হচ্ছে যে এখন গাইডলাইনে বলে যে আপনার যে কোনো পেশেন্ট, এনি পেশেন্ট হ্যাভিং ডায়াবেটিস উইথ অবেসিটি, হ্যাঁ, অলওয়েজ ম্যানেজমেন্ট প্ল্যান হবে অবেসিটি প্লাস ডায়াবেটিস একসাথে সাইমালটেনিয়াসলি। সো এমন ড্রাগ নাই যে ড্রাগটা আসলে পেশেন্টের ওয়েট কমায়।
এই ড্রাগ গুলো বাজারে পাওয়া যায়, এজেলিন, ভিটর, মেটফর্মিন কিছুটা কমায়। তারপর হচ্ছে আপনার এই ড্রাগ গুলো বেসিক্যালি হচ্ছে ওয়েট যে পরিমাণ কমায়, এই অ্যামাউন্ট ওয়েট কিন্তু মেটাফলিক বেনিফিট খুব একটা হেল্পফুল না। কারণ এই সবগুলো ড্রাগ, স্পেশালি এজুলিন, ভিটর, মেটফর্মিন, ওয়েট কমে আপ টু 5%। বাট 5% ওয়েট কমানোর পরে কোন ডায়াবেটিস কোন ইমপ্রুভ হবে না। কারণ বলা হয়ে থাকে আপনি যদি ডায়াবেটিস এর অ্যাকচুয়াল গ্লাইসেমিক কন্ট্রোল, গ্লাইসেমিয়া ইমপ্রুভ করতে চান, তাহলে সেক্ষেত্রে অবশ্যই আমাদের ওয়েট লস মিনিমাম 5 to 7% মোর দেন, হ্যাঁ। আর 10% হলে ডায়াবেটিকের সাথে আপনার কার্ডিওভাস্কুলার যে মেজর রিস্ক গুলা, প্লাস হচ্ছে মেটাবলিক লিভার ডিজিজ যেগুলো আছে সেগুলো ইমপ্রুভ হয়ে যায়, ইভেন ডায়াবেটিস ভালো হয়ে যায়। তো 5 থেকে 7%, আপ টু 10% পর্যন্ত যে উইন্ডোটা, সেখানে শুধু আপনার ডায়াবেটিস গ্লাইসেমিক কন্ট্রোল হবে, ব্লাড প্রেশার লিপিড কিছু কমবে, ইন্টারমিডিয়েট রেসপেক্টর গুলা। বাট মেজর রেসপেক্টর প্লাস মেশ রেজলিউশনের জন্য আমাদের মোর 10% ওয়েট কমাতে হবে। সো এক কথা ড্রাগ হচ্ছে জিএলপি এন্ড জিআইপি অ্যাগনিস্ট, হ্যাঁ। এগুলো খুব ভালো ড্রাগ। আমরা এজ এ আমি যেহেতু এন্ডোক্রাইনের কাজ করি, আমাদের অনেক ইউজ করার অভ্যাস আছে, এবং আলহামদুলিল্লাহ পেশেন্টের ওয়েট র্যাপিডলি কমে, অ্যাটলিস্ট 10 to 20 কেজি, 20 কেজি কমে যায়। সো এই সমস্যা প্রবলেম শুরু করছে, বাট বন্ধ কিভাবে করবেন? এখন সব গাইডলাইন বলে বন্ধ করার দরকার নাই, কন্টিনিউ করা। কারণ আপনি যখন একটা পেশেন্ট হাইপার টেনশন চিকিৎসা করেন, আপনি যখন ব্লাড কন্ট্রোল তখন ডাক বন্ধ করে দেন, করেন না তো। সেখানে এখানে বন্ধ করতে না বলা, হ্যাঁ। এখন আহ, যেহেতু এখানে বন্ধ করা যাবে না, সো এক্ষেত্রে আমাদের সবচেয়ে ভালো অপশন হচ্ছে ড্রাগটা কন্টিনিউ করতে হবে। তো কন্টিনিউ কত ডোজ করবেন? পেশেন্ট তো আসলে অ্যাকচুয়ালি এটা এফোর্ড করতে পারে না, সেক্ষেত্রে একটা মিনিমাম ডোজ মেনটেন করতে বলা হয়ে থাকে উইথ এক্সটেন্সিভ কাউন্সিলিং। কারণ পেশেন্ট যদি কাউন্সিল না করেন এক্ষেত্রে, হ্যাঁ, সেক্ষেত্রে কিন্তু আমার ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে পেশেন্ট কাউন্সিলিং। কারণ পেশেন্ট যদি একবার এই ড্রাগ ছেড়ে দেয়, মোর দেন 1.5 ইয়ার্স বেশি ডিসকন্টিনিউ করে, পেশেন্টের ওয়েট গেইন করে, প্লাস কার্ডিওভাস্কুলার যে মেটাবলিক ফ্যাক্টর গুলার রিস্ক ফ্যাক্টর যে প্রিভেন্ট ছিল, এটা আবার রিভার্ট করে, দ্যাট মিনস ইনক্রিজ রিস্ক বেড়ে যায়। আর একবার যখন ওয়েট লস হয়, তখন 40 থেকে 30% লস অফ প্রোটিন আর 70% ফ্যাট প্লাস ওয়াটার। আর যখন ওয়েট গেইন করে, 80% ফ্যাট গেইন করে। দিস ইম্পর্টেন্ট। রিগেইন মানে রিবাউন্ড ওয়েট গেইন একটু খারাপ জিনিস, এটা তো আপনার মাথায় রাখতেই হবে আপনাকে, হ্যাঁ। ইম্পর্টেন্ট থিং। সো পেশেন্ট ইজ অবেস, ডায়াবেটিস অ্যান্ড টাইপ 2 ডিএম, এসিবিডি আছে, ট্রিটমেন্ট চাও অলওয়েজ জিএফএন আইকনিস্ট, হ্যাঁ। এই পর্যন্ত যে গাইডলাইনে আসছে, মানে আপনি গাইডলাইন মানবেন কি মানবেন না, এটা আপনার ইচ্ছা। বাট এগুলো এভিডেন্স বেসড, মেটা অ্যানালাইসিস করা হয়েছে, যারা এগুলো প্র্যাকটিস করে তাদের জন্য পেশেন্টের অ্যাকচুয়ালি ট্রুলি বেনিফিট। আপনি যদি এখন পেশেন্টের সালফানিল প্র্যাকটিস করেন, দিস এ ক্রাইম। অবশ্যই আপডেট, হ্যাঁ। এখন সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এই পেশেন্ট গুলার ওই যে কথা আমি বললাম, যে মেনটেন্যান্স আপনাকে মেনটেন করতে হবে, যে ডোজে যে পেশেন্টের ওয়েট স্টেবল হয়, যে ডোজে কমতে সেই ডোজে মেনটেন করা লাগবে। বর্তমানে সিমাগ্লোটের যে ড্রাগটা আগে বাজার ছিল 2.4 মিলিগ্রাম, এখন 7.4 পর্যন্ত এফডিএ অ্যাপ্রুভ করেছে এখন, হ্যাঁ। তো এই ডোজ পর্যন্ত আমরা দিতে পারি সিমাগ্লোটেডটা। আপডেট, হাই ডোজ অফ semaglutide is 7.2 মিলিগ্রাম। ইন্টারেস্টিং থিং যে ওরাল সিমাগ্লোটাইড, এটা হচ্ছিল 2025 সালের নভেম্বরে, এটা আপনার এফডিএ হয়েছে। তো এর পাশাপাশি যে ড্রাগটা অরফোগ্লাইকোরন, হ্যাঁ, একটা ড্রাগ নতুন একটা ড্রাগ বাজারে চলে আসে, এই মার্চের দিকে আসছে। এই ড্রাগটা হচ্ছে অরফোগ্লাইকোরন, যে ড্রাগটা, এটা হচ্ছে নন পেপটাইড ওরাল জিএলপি অ্যাগনিস্ট, হ্যাঁ। সো ইট ইজ দ্য সিমাগ্লোটাইড সাথে কম্পেয়ার করলে এটা এফিকাসি বেটার দেন ওরাল সিমাগ্লোটাইড, এটা আমরা ইউজ করতে পারি, হ্যাঁ। তো যদি দাম অনেক বেশি, বাট ওরাল তো পেশেন্ট অনেক ভয় পায়, অনেক সময় ইনজেকশন নিতে চায় না। তো যাদের অ্যাফোর্ডেবল তাদের ইউজ করবেন। সিমিলার এফিকাসি কম্পেয়ার টু জিএলপি অ্যাগনিস্ট আই ইনজেক্ট যেগুলো পাওয়া যায় বাজারের মধ্যে। ইন্টারেস্টিং হচ্ছে আপনার নতুন আপডেট গাইডলাইন যেটা আসছে, এই ড্রাগটার পাশাপাশি জিএলপি অ্যাগনিস্ট যে ড্রাগ গুলা আপনার ভেনাস আলসার হিলিং এ হেল্প করে, হ্যাঁ। একদম 92% পেশেন্টের হিল হয়ে যায়। কেন হিল হয়ে যায়? কারণ সে তো আসলে ওয়েট কমায়, সে ভাস্কুলার ইনফ্লামেশন কমায়, অ্যাথেরোসক্লেরোটিক প্লাক এগুলো রিমুভ করে, আলটিমেটলি প্লাস ইসকিমিয়া বাড়ায়, ইসকিমিক টাইমটা কমে, আলটিমেটলি ব্লাড সার্কুলেশন সে ইমপ্রুভ করতেছে। আলটিমেটলি অ্যাগনোস্টিক বেসিক্যালি কি করে, ভেনাস আলসার হিলিং এ হেল্প করে। সো ইন্টারেস্টিং হচ্ছে নতুন ইনফরমেশন আছে, সিকিডি। আপনি তো জানেন সিকিডি পেশেন্ট গুলোর কিডনি ট্রান্সপ্লান্ট লাগে। তো যারা কিডনি ট্রান্সপ্লান্ট পেশেন্ট তাদেরকে কি বলা জানেন? অলওয়েজ সিকিডি বলা হয়। তারা কখনো নর্মাল একটা ট্রান্সপ্লান্ট কিডনি অলওয়েজ সিকিডি, স্টেজ 3 সিকিডি তাকে কাউন্ট করা হয়। এখন আপনি স্টেজ 3 সিকিডি হলে আপনি কিডনি পেশেন্ট গুলোকে এস ইনভিট্রো এআরবি ব্লকার এগুলো দিচ্ছেন, কেন? টু রিডিউস প্রোটিন নিউট্রিয়েন্ট। সিমিলারলি জিএলপি অ্যাগনিস্ট কিন্তু বেসিক্যালি যে প্রোটিন রেশিও পিসিআর এটা কমায়, আলটিমেটলি ইন্টারগ্লুমার প্রেশার কমায়, আলটিমেটলি কিডনি ড্যামেজটা কমায়। তো যারা অলরেডি ডায়ালিসিস পেয়ে গেছে অথবা পেশেন্ট অলরেডি ট্রান্সপ্লান্ট হয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু জিএলপি অ্যাগনিস্টের উপকারিতা আছে। দিস ইজ অ্যানাদার আপডেট।
এখন আমি যে কথা অলরেডি বলে ফেলছি যে আপনি পেশেন্টকে ট্রিটমেন্ট দিবেন, অবশ্যই ইউ মাস্ট গো ফর এক্সটেন্সিভ কাউন্সিলিং। কারণ হচ্ছে কাউন্সিল ছাড়া কিন্তু বেসিক্যালি হবে না। কারণ আপনি যখনই কোন পেশেন্টকে ওবেসিটি রিলেটেড ড্রাগ দিবেন, দে লস দ্য ফ্যাট এন্ড মাসেল। মাসেল যদি লস হয় তাহলে মায়ো সার্কোপেনিয়া, ওটা বলে সার্কোপেনিয়া। এখন বাঙালির যে একটা অভ্যাস, তার ওষুধ খাবে, ব্যায়াম করবে না। মাসেল স্ট্রেন্থিং বাড়ার জন্য মাসেল এক্সারসাইজ মাস্ট। আপনার যে কোনো লেভেলের এক্সারসাইজ, এরোবিক এক্সারসাইজ, অ্যানারোবিক এক্সারসাইজ, আপনার কার্ডিওপ্যাথিক এক্সারসাইজ, সবগুলো এক্সারসাইজ কিন্তু অ্যাভেলেবেল আছে, আমি করতে পারেন চাই ইজি এক্সারসাইজ এগুলা। তো বাঙালি গুলো ওষুধ কমে করবে না, তাহলে কি হবে, পেশেন্ট লস মাসেল। একবার জিল প্যান নিচ্ছে, পেশেন্ট বিকাম উইক ফ্যাটিক বিকজ লস অফ মাসেল। এর জন্য যাদের জিল প্যান দিবেন তাদেরকে অবশ্যই বলবেন রেগুলার মাসেল স্ট্রেন্থিং এক্সারসাইজ অ্যালং উইথ প্রোটিন আপটেক বাড়তে হবে। এই মানে আমাদের ডাক্তার ভাই বোনরা আছে, অনেকেই নিচ্ছেন জিল প্যান এগনিস্ট, বাট এক্সারসাইজ করতেছেন না, কিন্তু তারা কিন্তু আসলে ফেটিক হয়ে যায় এবং দুর্বলতা কাজ করে। সো এই ক্ষেত্রে আমি সাজেস্ট করবো আপনাদেরকে অলওয়েজ গো ফর এক্সারসাইজ। ওকে। আহ এখন আর একটা টার্ম আমাদের নতুন ডিজিজ, যেটা আগে ছিল পিসিওএস, এখন বলে পিমস। হ্যাঁ, পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমটা চেঞ্জ হয়ে এখন হয়েছে এই পলিগনাল মাল্টিপল ওভারিয়ান সিনড্রোম। হ্যাঁ, যে ইম্পর্টেন্ট হচ্ছে পলিঅ্যান্ড্রোকাইন মেটাবলিক ওভারিয়ান সিনড্রোম, যেটা আসছে নতুন নামটা। পলিঅ্যান্ড্রোকাইন বলা হয়েছে কেন? এখানের মধ্যে অ্যান্ড্রোকাইন কিন্তু একটা ইনভলভ হয় না, এখন মাল্টিপল অ্যান্ড্রোকাইন হরমোন এখানের মধ্যে আসে। হ্যাঁ, মেটাবলিক সিনড্রোম, পেশেন্টের অবস্থ থাকে, পেশেন্টের আইজিডি থাকে। এখন হচ্ছে আগে শুধু ওভারিকে কনফাইন করা হতো, মানে এখন ওভারিকে ছাড়াও বলা হতে পারে। ক্লিনিক্যাল ডায়াগনোসিস আপনার একটা পেশেন্টের জাস্ট অলিগোমেনিয়া অ্যামিনোরিয়া আছে, অথবা পেশেন্টের প্লাস পেশেন্ট হ্যাজ হার্সিটিজম, ক্লিনিক্যালি ডায়াগনোস স্পিচলেস। ওভারসিস দরকার নেই আমার ডায়াগনোস করার জন্য। হ্যাঁ, ইজ এ মেটাবলিক ডিজিজ। আগে বলতো একটা পেশেন্টের মেনস্ট্রুয়েশন, আপনার পেশেন্টের ইপিসওএস করার জন্য আল্ট্রাসাউন্ড করা লাগতো, ক্রাইটেরিয়া ফিল আপ করা লাগতো, অনেক ঝামেলা এগুলা। ক্রস সেকশন করে আল্ট্রাসাউন্ড ক্রাইটেরিয়াতে মোর দেন 26 টাকা লাগবে এটা টিভিএস করার পরে। সো এইসব ঝামেলা বাদ দেওয়ার জন্য বেসিক্যালি হচ্ছে, কারণ বেসিক প্যাথোলজি কি, এখানে পেশেন্টের অ্যান্ড্রোজেন বডি বেড়ে যায়, ওভারিয়ান অ্যান্ড্রোজেন তৈরি করে। অ্যান্ড্রোজেন কি করে, আলটিমেটলি ইনসুলিন করে, আর হচ্ছে পেশেন্ট মানস্ট্রেশনের সমস্যা প্রবলেম করে, এমনোরিয়া অলিগোমেনিয়া করে, প্লাস হার্সিটিজম করে। এই কাজগুলো যেহেতু অ্যান্ড্রোজেন এক্সেস কারণে হয়ে থাকে, এই জন্য আমাদের এই ডিজিজটাকে বলা হয় পলিঅ্যান্ড্রোকাইন মেটাবলিক ওভারিয়ান সিনড্রোম বলা হয়। সো এটা মেটাবলিক অ্যাবনর্মালিটি ভালো বোঝা যেটা দিয়ে অ্যান্ড্রোকাইন প্রবলেম হচ্ছে, এবং আর্লি ডায়াগনোস করা হচ্ছে অ্যাডালসেন্স এর মধ্যে। সো দিস ইম্পর্টেন্ট থিং, পিওস কেন বলা হয়েছে, এটা হচ্ছে একটা নতুন আপডেট গাইডলাইন। যদি আপনাদের ক্লাসে মেমোরি স্যার ধরে, আপনারা আশা করি এখান থেকে 3টা আনসার বলতে পারবেন। ওকে। থাইরয়েড, থাইরয়েড নিয়ে আমার অনেক কথাবার্তা আছে। আমরা কিন্তু বেসিক্যালি যদি একটা ডাটা সার্ভে করি, থার্টি ডায়াগনোস করা হয় 30% রং ডায়াগনোসিস। কেন? কারণ আপনি জানেন, আমি জানেন, আপনারা যারা সরকারি চাকরি করেন, টিএসএস লেভেল যদি সামান্য পরিমাণ বেশি পায়, পেশেন্ট গ্রাম অঞ্চলের মধ্যে একটা ভালো জায়গাতে ল্যাব থেকে করে না, এটা ভালো খারাপ ল্যাব টেস্ট করছে, স্টার্ট লিপোথাইরক্সিন। সো ইটস ভেরি ডিফিকাল্ট। একবার আপনি নিউট্রিশন সাপ্লিমেন্ট দেন, তখন কিন্তু এটাকে ব্যাক করানো টাফ, এবং গ্ল্যান্ড নিজের কার্যক্ষমতা কমে যায়। এই যে ডিএসএ যখনই বেশি 4 5 পায়, গ্রাম অঞ্চলে ট্রিটমেন্ট কিন্তু অলরেডি দিয়ে দিচ্ছে। এই ট্রিটমেন্ট দেওয়ার কারণে সমস্যা হচ্ছে কি, পেশেন্টের একটা ম্যাল ডায়াগনোসিস, একটা ভুল ডায়াগনোসিস হচ্ছে। সো এই ডায়াগনোসিসটা 30-40% মধ্যে অ্যারাউন্ড হবে। সো এই ডায়াগনোসিস ঠিক করার জন্য আমাদের থাইরয়েড আপডেটেড গাইডলাইন হচ্ছে, নিয়মটা হচ্ছে, আপনি যদি এরকম সন্দেহ মনে করেন যে পেশেন্টের থাইরয়েড ডায়াগনোসিসটা ভুল ছিল, আপনি জাস্ট ইউ স্টপ দ্য লিভোথাইরক্সিন ডোজ, যেটা পাচ্ছে 6 উইক পরে দেখবেন যদি টিএসএস এফটি4 নর্মাল থাকে, দ্যাট মিনস পেশেন্ট ডায়াগনোস রং ছিল। কারণ আপনি যখন টিএসএস টি4 সাপ্লিমেন্ট বন্ধ করবেন, বডির ওন ক্যাপাসিটি সে তৈরি করা শুরু করবে, তার মানে নর্মাল হয়ে যাবে। ওকে। এখন এখন বলা যায় যাদের বয়স 65 এর উপরে আছে, যাদের টিএসএস 5 to 7, নো নিড ট্রিটমেন্ট, কোন ট্রিটমেন্ট দরকারই নাই। আন ঠিক আছে, কারণ 65 এর উপরে 7 পর্যন্ত নর্মাল টিএসএস। ইভেন বলা হয় থেকে যে যে পেশেন্ট গুলা বয়স 65 এর কাছাকাছি চলে গিয়েছে, 50 উপরে আছে, 60 উপরে আছে, তাদেরকে তুমি একটা টিএসএস সাপ্লিমেন্টেশন কিছু অফ রেখে দেখো, 50 মাইক্রোগ্রাম যে পাচ্ছে, লো ডোজে পাচ্ছে। যদি টিএসএস 54 নর্মাল থাকে, তাহলে তাদেরও ট্রিটমেন্ট দরকার নাই, ডিসকন্টিনিউ থেরাপি। আগে বলা হতো কন্টিনিউশন করো, এখন ডিসকন্টিনিউ থেরাপি বলতেছে, ডিসপ্রেসক্রাইবিং থেরাপি। সো আরেকটা ইম্পর্টেন্ট ইনফরমেশন এখানে আসছে, যেটা হচ্ছে থাইরক্সিন আমরা অলওয়েজ অ্যাডভাইস টু টেক এমটি স্টমাক। হ্যাঁ, 1 hour বিফোর মিল অলওয়েজ। কেন? কারণ খাবার খেলে অ্যাসিড সিক্রেশন হয়, সাথে খাবারের সাথে আয়রন থাকে, ক্যালসিয়াম থাকে, যার কারণে থাইরক্সিন ঠিক মতো অ্যাবজর্পশন হয় না। সকালবেলা থেকে যে অ্যাবজর্পশন রেট কত পার্সেন্ট কমে যায়, 30% কমে যায় বেসিক্যালি। তো এখন বলা হয় যে পেশেন্ট গুলাকে, যে আপনি যদি নিতে চান ব্রেকফাস্টের সাথে, তো নিতে পারবেন, বাট 30% ডোজ বেশি নিতে হবে। বাট প্রোভাইডেড দ্যাট যে পেশেন্ট শুড বি টেক সিমিলার মিল
মানে আপনার ব্রেকফাস্টটা যদি সেম থাকে, আপনি একদিন এক একটা খেলেন, তাহলে পেশেন্ট কম বাড়বে। সো যদি পেশেন্ট খুব অসুস্থ ফিল করে যে না আমি প্রতি সকালে 1 ঘন্টা খেতে পারবো না, তাহলে আপনি জাস্ট বা পেশেন্টকে অ্যাডভাইস করবেন যে ইউ মাই টেক উইথ মিল এন্ড ইট শুড বি সিমিলার এট এভরি ডে। ওকে, সো দিস ইজ অ্যানাদার আপডেট। অ্যান্ড অ্যানাদার ইম্পর্টেন্ট থিং হচ্ছে পিউটারি গ্ল্যান্ডের যে ডিজিজটা আছে, এটা হচ্ছে অ্যাক্রোমেগালি। অ্যাক্রোমেগালি আমরা ট্রিটমেন্ট কি জানি? এটা ফার্স্ট ট্রিটমেন্ট হলো সার্জারি, এটা আমাদের পরীক্ষা আসে। সেকেন্ড ট্রিটমেন্ট হচ্ছে অলওয়েজ মেডিকেল ট্রিটমেন্ট আর সার্জারি করতে পারি। থার্ড লাইন রেডিওথেরাপি দিতে পারি। সো পেশেন্ট গুলার যে ট্রিটমেন্ট থেরাপি আছে সেখানের মধ্যে সবগুলো কিন্তু মোস্টলি ইনজেক্টেবল ড্রাগ। আমরা বলি SIL, সোমাটোসিন লাইগ্যান্ড। হ্যাঁ, বর্তমানে যে ড্রাগটা আসছে পাল্টোসোটিন, যে ড্রাগটা আসছে পাল্টোসোটিন, এই ড্রাগটা হচ্ছে এটা হচ্ছে ওরাল ড্রাগ। হ্যাঁ, এটা হচ্ছে নন পেপার ড্রাগ, ওরাল দেওয়া যেতে পারে, স্পেশালি কনভেনিয়েন্ট। হ্যাঁ, so এই জন্য এটা ট্রন চলে আসছে। সো ইজ অ্যানাদার ইম্পর্টেন্ট নিউয়ার এজেন্ট ফর অ্যাক্রোমেগালি, নাম কি? পাল্টোসোটিন। হ্যাঁ, তো এটার এফিকাসি মোটামুটি ইনজেক্টেবল মতো, এবং সো এই পেশেন্ট গুলাকে বেসিক্যালি ট্রিটমেন্ট দিতে হবে। আর একটা ইনফরমেশন হচ্ছে যে পেশেন্ট গুলা পোস্ট ট্রান্সপ্লান্ট করা হয় তাদের রিস্ক অফ অস্টিওপোরোসিস, মানে অস্টিওপোরোসিস একটা রিস্ক ফ্যাক্টর হচ্ছে আপনার হাই রিস্ক ফ্যাক্টর থাকে। সো তাদের ক্ষেত্রে যারা যেমন আগে স্টেরয়েড দিতাম, আমরা স্টেরয়েড দেওয়ার বলতাম যে পেশেন্টকে বোন প্রোটেকশন থেরাপি দিতে বলে 20-25 মিনিট। হ্যাঁ, 3 মাসে বেশি হলে পেশেন্টের 75 বেশি হলে এখানেও সেম যে বোন প্রোটেকশন থেরাপি তাদেরকে দিতে বলে ট্রান্সপ্লান্টেশন গুলো হাই রিস্ক অফ ফ্র্যাকচার। আচ্ছা, আমাদের ইম্পর্টেন্ট আপডেট হচ্ছে আমরা আগে অস্ট্রোজেন পারফেক্ট যে ডিজিজটা আছে, যেটা ব্লু স্ক্লেরা অনেক নামে পাওয়া যায়, মানে পেশেন্টের বোন ঠিকমতো ফর্মেশন হয় না, সেখানের মধ্যে শুধু বিস্ফোরণ দেওয়া হতো। আর রিসেন্ট আপডেট আসে মে মাসে, বিস্ফোরণ দিলে একটা হচ্ছে বোনের বা কিছুটা পরিমাণ BMD বাড়ে, ফ্র্যাকচার প্রিভেন্ট করতে পারে, বাট এটা কিন্তু খুব আপ টু ডেট লেভেলে যায় না। বর্তমানে বলছে বিসফেনল প্লাস অ্যানাবলিক এজেন্ট দাও, টেরিপ্যারাইড দিতে পারো, দেওয়ার পরে কি আলটিমেটলি পেশেন্টের ফ্র্যাকচার রিস্ক কমে যায়, বোন মাসটা অনেক বাড়ে। সো নর্মালি আমরা কিন্তু দুইটা একসাথে দেই না, বাট এখানে বলা হয়েছে বিসফেনল প্লাস বোন অ্যালওয়েজেন টেরিপ্যারাইড একসাথে আছে, কোথায় দিতে পারবো? অস্টিন পারফেক্ট দিতে পারবে। অ্যানাদার আপডেট, অ্যানাদার ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে পেশেন্টের যাদের প্রাইমারি হাইপোপ্যারাথাইরয়েডিজম অথবা পোস্ট সার্জিক্যাল হাইপোপ্যারাথাইরয়েডিজম, আপনারা আমরা ডিল করি, আমাদের কাছে ওপিডি তে প্রায় সময় পেশেন্ট আসে যে পোস্ট সার্জিক্যাল হাইপোপ্যারাথাইরয়েডিজম, তার সার্জারি করতে গিয়ে পুরো তার প্যাচ ফেলা দিয়েছে। তার পেশেন্ট কষ্টের লাইফ হচ্ছে লাইফ লং নিড ভিটামিন ডি অ্যানাক্টাসিড ট্রায়াল। ভিটামিন ডি হচ্ছে ক্যালসিয়াম ইন দ্য ফর্ম, কারণ ভিটামিন D2 দিলে কাজ করবে না এখানে, খুব বেশি বেশি একটা ভালো। আর ক্যালসিয়াম, ক্যালসিয়াম এমন কতটা জানেন? ডেইলি 20টা ক্যালসিয়াম রাখতে পারে, এরকম পেশেন্ট আছে। সো এই পেশেন্ট গুলোর জন্য খুব মানে কনভার্সন সিচুয়েশন। ওরা নিয়ে আসে নতুন একটা রিকমেন্ডেড, নিয়ে আসে PTS, নাম হচ্ছে পেলোপ্যাকটোটেরিপাইরেট। হ্যাঁ, পেলোপ্যাকটেরিপাইরেটটা হচ্ছে নতুন একটা পেলোপ্যাকটেরিড। এই ওষুধটা আমরা যদি ইউজ করি তাহলে পেশেন্টকে কিন্তু আলটিমেটলি তাদের যে লাইফ লং ক্যালসিয়াম খাওয়া, ভিটামিন D খাওয়া, হ্যাঁ, এগুলো কিন্তু লাগে না মোটামুটি। হ্যাঁ, সো ক্যালসিয়াম ভিটামিন D নর্মাল রাখতে পারে, মানে আপনার ওরাল ক্যালসিয়ামটাকে। সো এইটা হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট আপডেট। তো আমাদের এই লেকচার উদ্দেশ্য হচ্ছে যারা এন্ডোক্রাইন স্টুডেন্ট অলরেডি আছেন, অথবা যারা অলরেডি ইন ফিউচারে এন্ডোক্রাইনোলজিস্ট আসবেন, অথবা আপনি সামনে কোনো একটা পরীক্ষা দিচ্ছেন MRCP FCPS, সেক্ষেত্রে এই ইনফরমেশন গুলো, অথবা আপনি ওয়ার্ড রাউন্ড দিচ্ছেন, আপনি কোন ট্রেনিং আছেন, স্যার এগুলো জানতে চায় নতুন কি কি আপডেট বলো, অ্যাসিডিক ইনসুলিন অ্যাসিডিক কি জিনিস, জিএনপি থেরাপির ইন্ডিকেশন, এবং অবশ্যই কি ট্রিটমেন্ট আছে পেশেন্টের, এগুলো জানতে হয়। ঠিক আছে, সো আলটিমেটলি আমি লাস্ট একটা ফাইনাল কথা বলি, obesity, diabetes, metabolic disease, treatment should be individualized. সবাইকে ট্রিটমেন্ট জার্নালাইজড করা যায় না, বিকজ অফ কস্ট ইফেক্টিভনেস, পেশেন্ট হ্যাজ সোসিওইকোনমিক কন্ডিশন, পেশেন্ট অ্যাফোর্ডেবিলিটি, পেশেন্ট কমফোর্টেবল, পেশেন্টের ড্রাগ এফিকাসি সব দেখি ট্রিটমেন্ট চুজ করতে হবে আমাদেরকে। সো এটা হচ্ছে লাস্ট কথা আমাদের। সো যারা আমার সাথে যুক্ত ছিলেন স্পেশালি সবাইকে থ্যাংক ইউ সো মাচ। স্পেশালি আপনারা ইনশাল্লাহ ইন ফিউচার আপনারা এই জিনিসগুলো পাবেন, আপনাদের আপডেট টু ডেট নেক্সট পরীক্ষা এগুলো আসবে। সো আমরা যারা জেনেসিসে, আমি জেনেসিস মেন্টর, আমি এখানে ক্লাস নিয়ে থাকি, এন্ডোক্রাইন পড়াই। বেসিক্যালি হচ্ছে আমাদের MRCP আপনারা জানেন ইজ ফরেন স্পেশালিস্ট একটা ডিগ্রি। সো এই ডিগ্রিটার যে ভ্যালুটা এটা হচ্ছে মোটামুটি আপনার একটা নলেজের যেই একটা আপনার সমন্বয়তা, আপনার সমন্বয় করা আছে, বেসিক্যালি হচ্ছে আপনার পড়াশোনার সাথে আপনার ইন ফিউচারে আপনি যে ক্লিনিক্যাল কোরিলেশনস, ওয়ার্ড ম্যানেজমেন্ট, প্র্যাকটিক্যাল লাইফে পেশেন্ট ডিল করেন, সেগুলো কিন্তু MRCP কিন্তু খুব ভালো হয়ে যায়। কারণ আমরা যে প্রবলেমটা হচ্ছে আমাদের সিলেবাস স্ট্রাকচার, আমাদের যে জবের প্রেশার, কাজের প্রেশার, সেক্ষেত্রে আমরা কিন্তু অনেক সময় ক্লিনিক্যাল কোরিলেশন আমরা করতে পারি না, টাইম থাকে না।
সেক্ষেত্রে আমাদের স্পেশাল যে কিছু আহ, আহ, আপনাদের এমআরসিপি ডিগ্রিটা আমি মনে করি যারা মেডিসিন আছে সবার করা উচিত। কারণ এটার যে ফ্লেভার, এটার যে যে ওয়েট, এটার যে আপনার যে মর্মতা যদি না কেউ করেন সেটা বুঝবেন না। সো সবাই ইনভাইট করতেছি যে আপনারা এমআরসিপি করেন। এমআরসিপি অ্যাটলিস্ট যারা অলরেডি কোনো একটা পার্ন করা আছেন অথবা ব্যবসায়িক পরীক্ষা শেষ করেছেন দিয়েছেন, সাম হয় 2 মার্কের জন্য হচ্ছে না, অথবা এমআরসিপি দিয়েছেন বারবার হচ্ছে না, তো তাদের জন্য জেনেসিস সাপোর্ট দিতে পারে আপনাদেরকে। এই সাপোর্টটা হচ্ছে আপনাদের এমআরসিপি মেডিসিন কি কনসেপ্ট ব্যাচ। হ্যাঁ, সো এই ব্যাচটা বেসিক্যালি হচ্ছে এই ব্যাচের মাধ্যমে আপনার যে গ্যাপটা, স্পেশালি মেডিসিন, কারণ মেডিসিনের সাথে এফএসসি পাউডারের সাথে এমআরসিপি 70% মিল আছে। সো আপনার কনসেপশন কোথায় গ্যাপ আছে সেই গ্যাপটাকে কাভার করার জন্য এই ব্যাচটা নিয়ে আসা হচ্ছে খুব কম খরচে, একেবারে খরচ নাই বলবো এই ব্যাচটাতে। আপনি টোটাল 11 লেকচার প্লাস মক প্লাস হচ্ছে আপনার টিপস এন্ড ট্রিক্স ক্লাস সবগুলো আপনি আপনার পুরো অ্যাট এ গ্ল্যান্স আপনার মেডিসিনটাকে এক হাত নেওয়ার জন্য এই ব্যাচটা আপনার জন্য মোর দেন এনাফ। যারা অলরেডি প্রিপারেশন নিয়েছেন, যাদের একটা আইডিয়া আছে, যারা অলরেডি কোনো একটা কোর্সে আছেন, তো যারা আপনার এমআরসি পার্টন দিবেন সেপ্টেম্বরে অথবা আগামী ডিসেম্বরে পার্টন দিবেন, এবার লাখ আর লাখ এবার কোনো কারণে হয় নাই, তাদের জন্য বেস্ট হচ্ছে এই কি কনসেপ্ট বেস্ট। তাছাড়া যারা আমাদের জন্য একটু অনলাইনে যারা ইন্টার্ন শেষ করেছেন, যারা অলরেডি প্ল্যান ফর এমআরসিপি, তাদের জন্য সবচেয়ে বেস্ট যে বেস্ট দুটো আছে পাস মেডিসিন এন্ড পাস টেস্ট। হ্যাঁ, আমরা দুটো বেস্ট নিয়েছি আপনার জন্য। এখানে কি আছে এখানের মধ্যে যেই ক্লাসগুলো আছে আপনাকে পুরা 5 মেডিসিন করে দেওয়া হবে, এবং টোটাল লেকচার 5 মেডিসিনের প্লাস প্লাস মেডিসিন আমরা বলবো 5 মিনিট প্লাস বেচ, কারণ আমরা শুধু 5 মেডিসিন যেহেতু আমরা এখানে দীর্ঘদিনের একটা এক্সপিরিয়েন্স আছে এই ক্লাস রিলেটেড, সেক্ষেত্রে আপনাদেরকে এডিশনাল ইনফরমেশন যা যা লাগে সেগুলো আমরা এখানে অ্যাড করে দিব। সো আপনারা পুরো প্রিপারেশনটা একটা ক্লাস নেওয়ার জন্য শর্ট টাইমের জন্য 5 মেডিসিন ব্যাচটা আপনি চুজ করতে পারবেন। অ্যানাদার ব্যাচ 5 টেস্ট ব্যাচ, সেটাও আমরা জানি জেনেছি এমআরসি পড়ার জন্য দুইটা কোশ্চেন ব্যাংক বাজারে অ্যাভেলেবেল আছে অনলাইনে, ফার্স্ট টেস্ট ফার্স্ট মেডিসিন। যে কোনো একটা পড়লেই হয়, বাট অনেকে চুজ করে ফার্স্ট টেস্ট, অনেকে চুজ করে ফার্স্ট মেডিসিন। আমাকে যদি বলেন ভাই আমি কোন চুজ করবো, আমি বলবো যে আপনি ইনিশিয়ালি ফার্স্ট মেডিসিন চুজ করেন, তারপর ফার্স্ট টেস্টের কিছু কোশ্চেন দেখেন। তো সেই ক্ষেত্রে আপনাদের এই কোর্সটা এটাও সিমিলার একটা ব্যাচ, খুবই কম খরচে আপনার প্রত্যেকটা কোশ্চেন এক্সপ্লেনেশন থেকে শুরু করে আপনাদের টিপস এন্ড টিপস ক্লাস এন্ড আপনাদের ইম্পর্টেন্ট হচ্ছে যে আপনাদের পুরো প্রিপারেশনকে সহজ করার জন্য এই পেজটা আপনাদের জন্য খুব হেল্পফুল হবে। তো সবাই আশা করি আমাদের জেনেসিসের যে সার্ভিস স্পেশালি আমার রিলেটেড আপনারা ইনশাল্লাহ উপকৃত হবেন, স্পেশালি যে 3টা ব্যাচ দেখিয়েছি। তো যাদের ইন ফিউচার প্ল্যান থাকে যে আপনারা কোনো একটা ডিগ্রি নেওয়ার প্ল্যান আছে, সেক্ষেত্রে আপনারা এখানে আসতে পারেন, ইনশাল্লাহ সার্ভিসে আপনাদের অবশ্যই আপনাদের জন্য ডেফিনেটলি হেল্প হবে। সো আজকে আমাদের মোটামুটি সেশন মোটামুটি শেষের দিকে। সবাইকে থ্যাংক ইউ সো মাচ। তাছাড়া যারা কম্বাইন বেস নিতে চান যে 5 টেস্ট 5 মিনিট, সেখানে একটা অয়েল অপশন আছে এখানের মধ্যে, রিসেন্ট শুরু হবে। যারা আজকে আমাদের সাথে যুক্ত ছিলেন কষ্ট করে সবাই ধন্যবাদ। আপনাদের জন্য জেএসসির পক্ষ থেকে শুভকামনা রইলো আপনাদের আগামীর পরীক্ষার জন্য, বেস্ট অফ লাক। এবং আপনারা চাইলে আমাদের এই জেনেসিস যে আমাদের সার্ভিসটাকে অন করতে পারেন। আর সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।